দেখুন, আবার সাধারণ মানুষের উপর, জনজীবনের উপর প্রবল আর্থিক চাপ এটা বাড়িয়ে আবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলো। গত 15ই মে থেকে এই নিয়ে 3 দফায় দাম বাড়লো। আজ এই মুহূর্তে কলকাতায় দাম পেট্রোল 94 পয়সা বেড়ে 110 টাকা 64 পয়সা পার লিটার, আর ডিজেল 95 পয়সা বেড়ে 97 টাকা 2 পয়সা পার লিটার। তো ডিজেল যেখানে দাঁড়িয়ে আছে, তো ডিজেল তো সেঞ্চুরির মুখে আছে। তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার ডিজেলের সেঞ্চুরি হলে দেশ জুড়ে একটা উৎসবেরও নিশ্চয়ই ডাক দেবেন। একটা ডিজেল সেঞ্চুরি করছে, ভাবা যায়। পেট্রোল তারও উপরে। তো এখন এই যে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়া, এটা নানাভাবে এফেক্ট করছে। এর আগে গ্যাসের দাম বেড়েছে, এলপিজির, অটো এলপিজি বেড়েছে। তো ফলে এই দামগুলো বাড়লে পরিবহন থেকে শুরু করে কর্মসংস্থান, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, এই সবের উপর তো একটা চাপ পড়ছে। তো এই যে চাপ, এটা তো কেন্দ্রীয় সরকার বাড়াচ্ছে। তো 15ই মে থেকে এই সময়ের মধ্যে 3বার দাম বেড়ে গেল। কিছু বললেই তারা বলছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি চলছে। আমরাও জানি যুদ্ধের পরিস্থিতি চলছে, কিন্তু 2014 সাল থেকে তো আর যুদ্ধ চলছে না। তো তাহলে এতদিন ধরে আপনারা আসার পর থেকে, বিজেপি সরকার আসার পর থেকে, তাহলে এইভাবে ধারাবাহিকভাবে দামটা বাড়ছে কেন? কি কারণে? এবং যদি যুদ্ধ পরিস্থিতিও হয়ে থাকে, তাহলে বিকল্প ব্যবস্থা হয়নি কেন? বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে কথা বলে নির্দিষ্ট একটি দেশের অঙ্গুলি হেলনে চলতে গিয়ে কেন্দ্রীয় সরকার এই জ্বালানিতে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছেন। এবং আপনারা দেখেছেন, এটা শুধু এই যে কেন্দ্রীয় সরকার দাম বাড়িয়ে দিল পেট্রোল, ডিজেল, গ্যাস, ব্যাপারটা ওইখানেও থাকছে না। রাজ্য সরকারের সার্কুলারও সমস্ত স্কুলে স্কুলে পর্যন্ত চলে যাচ্ছে যে এই জ্বালানির খরচ কমাতে হবে, ব্যবহার কমাতে হবে, গ্যাসের ব্যবহার কমাতে হবে। সাধারণ মানুষ, গ্যাস দামও বাড়ছে, সাপ্লাইও সমস্যা হচ্ছে, পেট্রোল ডিজেল আবার বাড়লো। তো এগুলো ভোটের আগে তো কই বলেননি বিজেপি নেতারা। ভোটের আগে তো ডেলি প্যাসেঞ্জারি করেছেন দিল্লি থেকে, এত মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। একবারও তো বলেননি ভোটটা যেতে দিন, দাম বাড়ানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, বারবার বলেছেন ভোটের পরে কিন্তু ভয়ঙ্করভাবে মূল্য বৃদ্ধি আসছে। আজকে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে। ফলে এই যে পেট্রোল, ডিজেল আবার যেভাবে দাম বাড়ল, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা তীব্র নিন্দা করছি। যারা বলছেন, আই রিপিট, যারা বলছেন যুদ্ধ পরিস্থিতির জন্য, আমরাও জানি যুদ্ধ পরিস্থিতির জন্য, কিন্তু আমাদের প্রশ্ন 2014 সাল থেকে তো যুদ্ধ চলছে না, তাহলে আপনাদের সময় বারবার দাম বাড়ে কেন? তাহলে পরিকল্পনার অভাব, তাহলে আপনাদের নীতির সমস্যা। এবং যদি যুদ্ধ পরিস্থিতি হয়েও থাকে, আপনারা সেটা, আপনাদের বিদেশ নীতি, আপনাদের অন্যান্য নীতি, আপনারা কেন তার বিকল্প ব্যবস্থা করেননি? কেন সাধারণ মানুষকে এই চাপ, এই হয়রানিতে ফেলতে হচ্ছে? কেন ভোটের আগে আপনারা এতবার, এত নেতা এলেন, এতবার প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, এতবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখলেন, কই একবারও তো বললেন না ভোটের পর আপনারা এইভাবে মানুষকে বিপদে ফেলতে চলেছেন? ফলে আমরা এর তীব্র বিরোধিতা করছি। 2, হকার উচ্ছেদ। হাওড়া, শিয়ালদা স্টেশন সহ বিভিন্ন স্টেশন এবং এলাকায় যেভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হচ্ছে, আমরা এর প্রতিবাদ করছি। রাস্তা চওড়ার বা পথচারীদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য নিশ্চিতভাবে কিছু পদক্ষেপ সরকারকে নিতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, যেখানে যেখানে সরানো হয়েছে, পুনর্বাসন দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে গরিব মানুষ যারা বসেন, তারাও তো একান্ত বাধ্য হয়ে বসছেন। কতগুলি সংসার চলছে এদের মাধ্যমে। এর দুটো দিক আছে। একটা হচ্ছে যারা হকার, তাদের পরিবারগুলি এই দোকানের ভিত্তিতে চলছে। 2, যারা পথচারী, যারা কেনেন, তারা অনেক স্বল্প মূল্যে ভালো জিনিস নিয়মিত পান। যে টাকাটা একটা হকারের স্টল থেকে একটা
চায়ের দাম হবে সেটা একটা বড় দোকানে গেলে একজন মানুষকে বেশি টাকা দিয়ে খেতে হবে, সব প্রোডাক্টের ক্ষেত্রেই একই বিষয়। ফলে এটা কিন্তু শুধুমাত্র হকার বন্ধুর পরিবারের সমস্যা নয়, এটা তাদের ক্রেতাদেরও বাজেট বেড়ে যাচ্ছে। তো ফলে যদি কোথাও এই ধরনের আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে আমরা এইভাবে পেটে খেলে পিঠে সয়, এই বলে একটা বাংলা প্রবাদ আছে, পেটে খেলে পিঠে সয়। তো আপনি পেটের খাবার মানে দিতে না দিয়ে আপনি পিঠে তাকে আঘাত করছেন। একজন লোক একটা দোকান বসিয়েছে, সে যখন বসিয়েছে সেই জায়গাটা হয়তো সেই অর্থে ছিল না, এখন আপনার বাড়তি জায়গা দরকার হচ্ছে, সময়ের সঙ্গে দরকার হচ্ছে, সেই সময় তাকে পুনর্বাসন না দিয়ে যে জায়গাটায় যে পরিবার বসলে তার ক্রেতাদের একটা সার্কেল তৈরি হয়ে যায়, সে নতুন জায়গায় গেলে নিশ্চয়ই তার ব্যবসাও ধাক্কা খাবে। তা সত্ত্বেও একটা বিকল্প পুনর্বাসন না দিয়ে যদি এইভাবে উচ্ছেদ, এইভাবে বুলডোজার চালানো হয়, এটা গরিব মানুষের উপর আঘাত, শ্রমজীবী মানুষের উপর আঘাত। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে মডেলে করেছেন, কালীঘাট দেখুন, এরকম অনেক জায়গা দেখুন, হকার বন্ধুদের দোকান বা স্টল সরাতে হয়েছে, কিন্তু বিকল্প তাদের ব্যবস্থা করে দিয়ে সরাতে হয়েছে। বিভিন্ন স্টেশন চত্বর, যারা হকার বন্ধু তাদের যেমন সংসার চলছে, তেমনি কত পথচারী তাদের কাছ থেকে কেনেন এবং কম মূল্যে ভালো জিনিস কেনেন, না কিনলে তাদের দোকান চলছে কি করে। ফলে যারা কেনেন, ক্রেতাদের বাজেটটাও বেড়ে যাচ্ছে, ক্রেতাদের আর্থিক চাপটাও বেড়ে যাচ্ছে, আর বিক্রেতাদের পরিবার অথই জলে পড়ছে। এদের মধ্যে অনেকে তো বিজেপিকেও ভোট দিয়েছেন, এদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াগুলো দেখুন না, ভোটের আগে তারা বিজেপির হয়ে প্রচার করেছেন, এখন তাদের হাহাকারের পোস্ট দেখতে পাচ্ছি। ফলে আমরা বলছি তাদের সময় দিন, পুনর্বাসন দিন, বিকল্প জায়গা দিন, তার আগে দয়া করে গরিব মানুষের দোকানের উপর বুলডোজার চালাবেন না। যদি কোনো প্রশ্ন থাকে করে দেবো, রিপিট করবো। আমি প্রশ্ন করলে রিপিট হয় তাহলে একটু বলে। আমি দুটো বিষয় বলছি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি আর হকার ইস্যু, এই দুটো নিয়ে আমি প্রশ্ন করিনি তাহলে। হ্যাঁ করে না। সেটা হচ্ছে রাজ্যে আটকে থাকা 69টি রেল প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে আজকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিগত সরকারে সেটা হয়নি, এরকম একটা বক্তব্য নিয়েছে। দেখুন, রাজ্যে নজিরবিহীন রেলে বিপ্লব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মন্ত্রী ছিলেন। ফলে রেল মন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গে একেবারে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ এবং ভারতবর্ষের অন্যান্য জরুরি রাজ্যগুলির সঙ্গে বাংলার যোগাযোগ, যা কাজ মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন লাইন, নতুন রুট, নতুন ট্রেন, স্টেশন সংস্কার থেকে শুরু করে বিভিন্ন কাজ করে গেছেন, রেলের বিপ্লবটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং পরবর্তীকালে যে সরকার এসেছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো শুরু করে দিয়ে গেছিলেন সেগুলোকে সেইভাবে ফান্ডিং করেননি, যত্ন নেননি, শুকিয়ে দিয়েছেন, ড্রাই করে দিয়েছেন। এখন যে কথাগুলো বলা হচ্ছে এটা রাজ্য সরকার করেনি, ওটা রাজ্য সরকার করেনি, তার কোথাও যদি কোনো টেকনিক্যাল কারণও থাকে, রাজ্য সরকার চেষ্টা করেছিল। রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজে এত কাজ করেছেন তিনি কেন বাধা দেবেন? এখন এই স্যাংশন করে দেওয়া হয়েছে, এই কথাটা বলা এক জিনিস, কিন্তু টেকনিক্যাল যেখানে যেখানে যা তো কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, জল জীবন মিশনের টাকা দেয়নি, রাজ্যের বকেয়া 2 লক্ষ কোটি টাকা দেয়নি। আজকে রাতারাতি সরকার বদলের পর যদি প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার বলে টাকার অভাব হবে না, এক্ষুনি জল জীবন মিশন দেওয়া হচ্ছে এত হাজার কোটি টাকা, এরপর এই দেয়া হবে, কোনো টাকার অভাব হবে না, এই স্টেটমেন্টগুলো প্রমাণ করে দেয় যে প্রতিহিংসামূলকভাবে রাজ্যকে টাকা থেকে বঞ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেগুলি আরো ইচ্ছা ছিল যেসব কাজ করার, হাত পা বেঁধে রেখে দিয়েছিল। টাকাটা ছিল রাজ্যের অধিকার, অধিকার থেকে বঞ্চিত করেছিল কিন্তু এই কেন্দ্রীয় সরকার। একটা প্রশ্ন হচ্ছে যে নিয়োগের স্বচ্ছতা আনতে নতুন নিয়োগ নীতি আনবে রাজ্য সরকার এবং আগামী অধিবেশনে এই সংক্রান্ত নতুন আইন আনা হবে, তেমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দেখুন, একটা নতুন সরকার যখন ক্ষমতায় আসে প্রথম প্রথম অনেক ভালো কাজ, ভালো কথা এগুলো আমরা শুনছি, এগুলো তো সময়ের মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হবে তাকে।
মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছিলেন সেগুলো করে দেখিয়েছেন। বিজেপি সরকার অন্য রাজ্যে যা যা বলেছে সেগুলো করে দেখাতে পারেনি। ফলে এ রাজ্যে বিজেপি সরকার এসেই যা যা বলছে সেগুলো করে দেখাতে পারবে কিনা এটা তো সময় দেবে, সময় বলবে। বিজেপির অন্য রাজ্যে নিয়োগ, সেখানে নানা রকম অনিয়মের অভিযোগ উঠেছে। বিজেপির এখানেও এই সামান্য যেটুকু জায়গায় এইমস বা অমুক, সেখানেও স্বজন পোষণ বা এই ধরনের অভিযোগ উঠেছিল। বিজেপির পঞ্চায়েত বা যেখানে রয়েছে সেখানেও একাধিক অনিয়মের অভিযোগ আছে। ফলে সরকার বা মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, সেটা শুনতে ভালো লেগেছে, কিন্তু সেটা আদৌ কার্যকর হবে কিনা, ঠিকভাবে পালিত হবে কিনা, বিজেপির অন্যান্য রাজ্য বা অন্য কোথাও তো সেগুলো পালিত হয়নি, ভুরি ভুরি অভিযোগ। তো ফলে সেটা হচ্ছে কিনা সেটা সময় উত্তর দেবে। আরেকটা আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় কচ্ছপ দিয়ে একটা কচ্ছপ সংরক্ষিত রাখুন, কচ্ছপদেরকে দীর্ঘদিন ধরে এই সংক্রান্ত এটা এই বার্তাটা কিসের? না না, এটা দেখুন, আজ বিশ্ব কচ্ছপ দিবস। তো আমি একটু বন্যপ্রাণ, প্রকৃতি এসব ভালোবাসি। তো এখন এই কচ্ছপ দিবসে কচ্ছপ সংরক্ষণ করা উচিত, কচ্ছপদের উপর যত্ন নেওয়া উচিত। এবং কচ্ছপদের কিছু অদ্ভুত বিষয় আছে। কচ্ছপ দীর্ঘদিন বাঁচে, অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ। বাঘ, সিংহ, হাতি এরা কম জানে, মানে এদের তো অল্প বয়স। কচ্ছপ কিন্তু একটা অনেক দিন, মানে একটা সিনিয়র একটা ব্যাপার থাকে। প্লাস কচ্ছপের ধরুন একটা যে খোলস আছে, চারপাশে একটু এদিক ওদিক হলে কচ্ছপ বেশ খোলে ঢুকে যায়, খোলের ভেতর থাকে। তারপরে একটু মুখ একটু এদিক ওদিক হলে মুখ বাড়িয়ে দেখে নেয় যে সব কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে ইত্যাদিতে। ফলে কচ্ছপের এই যে লাইফস্টাইল, মানে বলতে গেলে জীবন দর্শন, এগুলো তো শেখা উচিত। ফলে এটা আমি বিশ্ব কচ্ছপ দিবসে একেবারে প্রকৃতি বা প্রাণী প্রেমী হিসাবে কচ্ছপের এই বৈশিষ্ট্যগুলো পোস্ট করেছি। এর মধ্যে কোনো আলাদা তাৎপর্য কিছু আমি দেখতে পাচ্ছি না। এই রাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা তো বক্তব্য রাখছেন, মুখ বাড়িয়ে দেখে নেওয়া। না, আমি তো এটা কচ্ছপের স্টাইল বলছি। আজকে তো বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভালো রাখতে হবে, কচ্ছপদের সংরক্ষিত রাখতে হবে, কচ্ছপদের সুরক্ষিত রাখতে হবে, এবং কচ্ছপের যেগুলো প্লাস পয়েন্ট সেগুলো তো আমাদের শিখতে হবে। তো সেই হিসেবে আমার এটা একটি সম্পূর্ণ রাজনৈতিক অরাজনৈতিক পোস্ট। একটা ব্যাপার হচ্ছে, দিকে দিকে তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা গ্রেফতার হচ্ছে, আজকেও হয়েছে। এই বিষয় নিয়ে কি বলবেন? চারিদিকে শুধু তৃণমূল কাউন্সিলর, তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছে। সুইসাইড করে মারাও গেছে। এবং একজন সুইসাইড করেছেন। 18 নম্বর দমদম। দেখুন, এই গ্রেফতারির বিষয়ে এই মুহূর্তে কিছু আলাদা করে বলতে পারবো না, কেস টু কেস বলা সম্ভব নয়। কারণ কোন কেসে কে অ্যারেস্ট হচ্ছেন সেটা নির্দিষ্টভাবে এইভাবে বলা মুশকিল। তবে এইটুকু বলা যায় যে সারা রাজ্যে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরছাড়া করা হচ্ছে, কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না, বহু ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে একটা তৃণমূল কংগ্রেসের উপর একটা প্রতিহিংসা পরায়ণ একটা সার্বিক বাতাবরণ একটা তৈরি করা হয়েছে। এবার তার মধ্যে যেগুলি অন্য ধরনের কোনো কেস, সেই কেসগুলিতে কে অ্যারেস্ট হচ্ছেন বা কি অ্যারেস্ট হচ্ছেন সেগুলো কিন্তু কেস টু কেস স্টাডি না করে অ্যাজ এ হোল বলা সম্ভব নয়। অ্যাজ এ হোল বলা যেটা যেটা যেতে পারে সেটা হচ্ছে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস পরিবারের উপর তৃণমূল কংগ্রেসের কর্মী, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট যারা এলাকার সংগঠন করেন তাদের উপর একটা সন্ত্রাস, কাজে যেতে দিচ্ছে না, বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে, এই ধরনের একটা ঘটনা ঘটছে। এবং পুলিশ সঠিক ভূমিকা, নিরপেক্ষ ভূমিকা অধিকাংশ ক্ষেত্রেই পালন করছে না। আর এই এই যে গ্রেফতারগুলো আপনারা বলছেন, এই গ্রেফতার নিয়ে এই মুহূর্তে আমি মন্তব্য করতে পারবো না, এই কারণে কারণ এগুলো এক একজনের ক্ষেত্রে ঠিক কি বিষয় কেন সেগুলি না জেনে বা না দেখে এই গ্রেফতারগুলি নিয়ে কোনো মন্তব্য করব না। আচ্ছা, এখানে দক্ষিণ দমদম পুরসভার এই যে কাউন্সিলর, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, ঝুলন্ত দেহ উদ্ধার। দেবরাজ ঘনিষ্ঠ এই কাউন্সিলর ছিলেন, তেমনটাই জানা যাচ্ছে। এইটা প্রসঙ্গে কি কোনো বক্তব্য রাখবেন? এইটার প্রসঙ্গে বক্তব্য রাখবো না এই কারণে, কারণ সবে আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়েছি। এবার সেটি কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলি না জেনে নিশ্চয়ই পুলিশও তদন্ত করবেন। আবার আমরাও নিশ্চয়ই আমাদের দলের তরফ থেকেও স্থানীয় নেতৃত্ব জানাবেন। সেগুলি না দেখে এত তাড়াতাড়ি কোনো মন্তব্যে আসাটা ঠিক কাজ হবে না। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভবন অস্থায়ী, সেটাকে বাড়ির মালিক 2 মাসের মধ্যে ছাড়তে বলে দিয়েছে। আহা, ওটা তো অস্থায়ী ছিল। তৃণমূল কংগ্রেসের মূল তৃণমূল ভবনটি নতুন করে যেহেতু তৈরি হচ্ছে, সেই জন্য অস্থায়ীভাবে
এখানে একটি বাড়ি, সেটি তৃণমূল ভবন হিসেবে কাজ করছিল। এবার সেটা সেখানেই তৃণমূল ভবন এখনো রয়েছে। এবার আমাদের পার্টি নেতৃত্বের সঙ্গে সেই বাড়ির মালিকের কি কথা হচ্ছে সেগুলো সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয়। তৃণমূল কংগ্রেসের ভবন কার্যালয় ছিল, আছে, থাকবে। স্থায়ীটা তৈরি হয়ে এসছে, অস্থায়ী যেখানে হয়েছিল তো সেটা একেবারে সম্পূর্ণ পার্টির অভ্যন্তরীণ বিষয় এবং বাড়ির মালিকের সঙ্গে আমাদের পার্টি নেতৃত্বের পুরোদস্তুর যোগাযোগ আছে। আচ্ছা, একটা কথা আপনি প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন, তাও রিপিট করছি প্রশ্নটা। সেটা হচ্ছে আবারও পেট্রোল ডিজেলের দাম বাড়লো দেখুন- তৃতীয়বারের দেখুন- বারংবার বেড়েই চলেছে যেমন পেট্রোল ডিজেলের দাম গত 15 দিনে 3বার বাড়লো। পেট্রোল ডিজেলের দাম 3বার বাড়লো। আমরা দেখেছি ভোটের ঠিক পরেই এইভাবে রান্নার গ্যাস, কমার্শিয়াল গ্যাস, তারপরে হচ্ছে আপনার এলপিজি, ওই যেটা অটো ব্যবহার করে সেই গ্যাস, আর পেট্রোল ডিজেল তো বেড়েই চলেছে। আজকে পেট্রোলের দাম 110 টাকা 64 পয়সা, 94 পয়সা বেড়েছে। ডিজেলের দাম 97 টাকা 2 পয়সা, 95 পয়সা বেড়েছে। ডিজেলের মতো ডিজেল সেটাও সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে আছে। তাহলে কেন্দ্রীয় সরকার ডিজেলের সেঞ্চুরি হলে নিশ্চয়ই দেশব্যাপী একটা উৎসবেরও ডাক দেবেন। কিন্তু এই পেট্রোল ডিজেল বাড়ার চূড়ান্ত কুফল হচ্ছে পরিবহনে চাপ, মূল্য বৃদ্ধি, বাজারে আগুন এবং সাধারণ মানুষের উপর একটা প্রবল চাপ পরিবহন থেকে বাজারের কেনাকাটা। এবার কেউ কিছু বললেই বোঝাতে আসছে যুদ্ধ চলছে। আরে যুদ্ধ তো এখন পরিস্থিতি, তো 2014 সাল থেকে তো আর যুদ্ধ চলেনি। একের পর এক দফায় 2014 থেকে বিজেপি সরকার আসার পর এই মূল্যবৃদ্ধিটা হয়ে চলেছে। আচ্ছা, যদি যুদ্ধের পরিস্থিতি হয়ে থাকে তো তাহলে আপনারা বুঝতে পারেননি যুদ্ধের পরিস্থিতি হচ্ছে, বিকল্প ব্যবস্থা সেগুলো কেন হয়নি? কেন অন্য দেশের থেকে একটা বিকল্প ব্যবস্থা করা হয়নি? একটি দেশকে তার অঙ্গুলি হেলনে চলতে গিয়ে দেশের মানুষকে এই জ্বালানির একটা চূড়ান্ত বিপদে পড়তে হচ্ছে। একদিকে রোজ দাম বাড়ানো চলছে, অন্যদিকে স্কুল স্তর অব্দি সার্কুলার দিতে হচ্ছে গ্যাসের ব্যবহার কমাও, তেলের ব্যবহার কমাও। ফলে এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এর জন্য সম্পূর্ণভাবে কেন্দ্রের বিজেপি সরকার দায়ী। নেতারা ভোটের আগে এতবার ডেলি প্যাসেঞ্জারি করলেন, এত ভালো ভালো কথা বললেন, একবারও তো বলেননি যে ভোটের পরেই এই দামটা বাড়াতে হবে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এই ভোটের সময় ভালো ভালো কথা, ভোট মিটলে কিভাবে দাম বাড়ায় দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোই মিলে মিলে যাচ্ছে। এটা কি বিরোধিতা করছেন আপনারা? 100% বিরোধিতা করছি। কেন? পেট্রোল ডিজেলের দাম, আমরা সবাই জানি যুদ্ধের পরিস্থিতি চলছে, আমরা সবাই জানি সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা বা সমস্যা হতে পারে। বাট 2014 সালে মোদী সরকার আসার পর থেকে তো বেড়ে চলেছে, এটা তো আজকে নতুন বাড়ছে না। আর দুই হচ্ছে দেশে কতটা মজুত আছে, দেশের কতটা চাহিদা, কেন বিকল্প ব্যবস্থা করা হয়নি? কেন এখন? আচ্ছা, যদি তাই হয় তাহলে ভোটের সময় এতবার এলেন বাংলায়, এতবার বক্তৃতা করলেন মোদিজি এবং অমিত শাহজি, একবারও বললেন না তো যুদ্ধের পরিস্থিতি আমরা একটু দাম বাড়াতে বাধ্য হচ্ছি? মানুষকে তো আপনারা লুকিয়ে গেলেন, যেই ভোটটা শেষ হলো সঙ্গে সঙ্গে আপনারা দাম বাড়াচ্ছেন এবং 2014 থেকে দাম বাড়াচ্ছেন। এই নয় যে এখন যুদ্ধের গল্প আমাদের শোনাবেন না। দুই, যদি যুদ্ধের পরিস্থিতি হয়ে থাকে তাহলে বিকল্প দেশ থেকে আপনারা আপনাদের দেশের চাহিদা অনুযায়ী কেন আমাদের সেই মতো বিকল্প ব্যবস্থা করে রাখেননি? এখন কেন মানুষের উপর চাপ পড়ছে? আর যুদ্ধ একটা ছুতো বলে একটা যুদ্ধের দিক দেখিয়ে দিচ্ছেন। কুণালদা, দিল্লির পরে এবার দেখা যাচ্ছে যে কলকাতাতেও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম চালু করার নির্দেশ জারি হয়েছে। ইতিমধ্যে শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন হয়েছে, সেখানে বলা হচ্ছে যে সপ্তাহে একদিন যারা শিক্ষা দপ্তরের কর্মীরা রয়েছেন তাদেরকে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। শুধু তাই নয়, বিদ্যুৎ সহ লিফট এই সমস্ত সাশ্রয় করতে হবে। এই নির্দেশিকা দেখুন, এই যে কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিটা ট্যাকেল করতে ব্যর্থ হয়েছে বলেই তো এই চাপগুলো চলে আসছে। গ্যাসের আকাল, গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, এই করতে করতে ব্যাপারটা একদম চলে আসছে ওয়ার্ক ফ্রম হোম করুন। সেই লকডাউনের সময়ের সমস্ত আচরণবিধি নিয়ে যাওয়া, আপনি আলো কম জ্বালান, লিফট কম চালান। প্রধানমন্ত্রী নিজে ঘুরে বেড়াচ্ছেন দেশের পর দেশ প্লেনের তেল পুড়িয়ে, আর সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই নিষেধাজ্ঞা। দেশ সম্পূর্ণভাবে একটা বিপজ্জনক একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ মানুষকে এর ফল ভোগ করতে হচ্ছে। স্যাক্রিফাইস করবে সাধারণ মানুষ আর জ্ঞান দিয়ে বেড়াবে বিজেপি। 2014 সাল থেকে দাম বাড়িয়ে চলেছে জ্বালানিগুলোর,
সাল, তখন সব যুদ্ধ ছিল না। আর যুদ্ধ পরিস্থিতি যদি হয়ে থাকে আন্তর্জাতিক ক্ষেত্রে, প্রধানমন্ত্রী তো সারা পৃথিবী বেরিয়ে বেড়ান, তা তিনি বুঝতে পারছেন না যে ওখানে বিদেশ নীতি কি বলছে, তাহলে যে যুদ্ধের পরিস্থিতি আসতে পারে, তাহলে আমাদের জ্বালানির কি সংকট হতে পারে, তাহলে আমাদের বিকল্প অন্য দেশ থেকে একটা রুট খুলতে হবে। তো এগুলো তো কিছুই করেননি। তো ফলে এখন সাধারণ মানুষের উপর, তার দৈনন্দিন জীবনযাত্রার উপর কোপ ফেলার চেষ্টা হচ্ছে।